30শে ডিসেম্বর 2024 ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের স্পেডএক্স বা স্পেস ডকিং এক্সপেরিমেন্টের সফলতার মাধ্যমে ভারতকে সম্পূর্ণ বিশ্বের পরিপ্রেক্ষিতে মহাকাশ বিজ্ঞানের একটি নতুন রেভলিউশন সৃষ্টি করেছে। আজ সত্যি এটা বিশ্বাস করা কঠিন যে ইসরো কোন স্থান থেকে কোথায় উঠে এসেছে। যখন কিনা সোভিয়েত ও আমেরিকা নিজেদের মধ্যে রেস করছিল কে আগে চাঁদে পৌঁছাবে, তখন সবেমাত্র স্বাধীন হওয়া এই ভারত নিজের আর্থিক দুরবস্থাকে কাটিয়ে নতুনভাবে নিজেকে গড়ে তুলতে ব্যস্ত হচ্ছিল। আবার যখন আমেরিকান অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রেখেছিলেন, তখন সবেমাত্র প্রতিষ্ঠিত এই ভারতীয় স্পেস এজেন্সি ইসরো প্রথমবার রকেট উৎক্ষেপ করেছিল, তাও আবার গরুর গাড়ি ও সাইকেলের সহায়তায়। প্রথম অবস্থায় তো ইসরোর এমনও দিন গেছে যে তারা সোভিয়েত ও আমেরিকার মতো বৃহৎ প্রযুক্তি সম্পন্ন দেশগুলি থেকে তাদের ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড স্পেস ইকুইপমেন্ট কিনে তারা তাদের কাজ চালিয়েছে। কিন্তু আজ দিন বদলেছে। ইসরো তথা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা সক্ষম। আর সেটা অটোরিকশার চেয়েও কম ভাড়ায় মঙ্গলযান পাঠানোই হোক, অথবা একসাথে প্রথমবার 104টি স্যাটেলাইট লঞ্চ করে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করা। তবে ইন্ডিয়ান স্পেস রিসার্চের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী সফলতা হলো স্পেস ডকিং এক্সপেরিমেন্টটির সফলতা। আগে কেবলমাত্র রাশিয়া, আমেরিকা ও চায়না এই তিনটি দেশের কাছেই এই টেকনোলজিটি ছিল। কিন্তু স্পেডএক্স মিশনের সফলতার সাথে সাথে ভারত চতুর্থ এমন দেশে পরিণত হয়েছে যারা এটি করতে সক্ষম। এখন হয়তো আপনারা ভাবছেন কেন এই স্পেডএক্স মিশনটি ভারত তথা ইসরোর কাছে এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে এটি কাজ করে, এবং কিভাবে এটি ভবিষ্যতে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলবে। তো চলুন সবার প্রথমে জানা যাক এই স্পেডএক্স মিশনটি আসলে কি। সবার প্রথমে স্পেডএক্স মিশনে দুটি মহাকাশযান টার্গেট এবং চেজার, যাদের প্রত্যেকটির ওজন 220 কেজি করে, তাদেরকে PSLV-C60 রকেটের মাধ্যমে 55 ডিগ্রি অ্যাঙ্গেলে মহাকাশে 470 কিলোমিটার বিস্তৃত বৃত্তাকার কক্ষপথে প্রতিস্থাপন করা হয়। এরপর মহাকাশযান দুটিকে একই কক্ষপথে প্রায় 28,000 কিলোমিটার/আওয়ার গতিবেগে প্রদক্ষিণ করানো হয়, এবং এই দুটি মহাকাশযানের মধ্যে 10 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স রাখা হয়। আর এরপরই শুরু হয় সবচেয়ে ডিফিকাল্ট ফেজ, অর্থাৎ ডকিং প্রসেস। এরপর চেজার এবং টার্গেট মহাকাশযান দুটি 28,000 কিলোমিটার/আওয়ার স্পিডে প্রদক্ষিণরত অবস্থায় নিজ নিজ সেন্সারের মাধ্যমে কমিউনিকেশন করে এবং ধীরে ধীরে নিজেদের মধ্যে ডিস্টেন্স কমাতে থাকে। ঠিক এমনভাবে যে টার্গেট যদি চলে 28,000 কিলোমিটার/আওয়ার স্পিডে, তবে চেজার চলবে 27.99 সামথিং কিলোমিটার/আওয়ার স্পিডে। আর এইভাবেই এই দুটি অবজেক্টের মধ্যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ তৈরি করবে 0.036 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 1 সেন্টিমিটার/সেকেন্ড। এটি সত্যি একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল, কারণ একটি স্মল মিস ক্যালকুলেশনও দুটি অবজেক্টের মধ্যে সংঘর্ষ আনতে পারত। এরপর চেজার তার আপেক্ষিক গতি কমাতে কমাতে আন্তঃউপগ্রহ দূরত্ব ক্রমান্বয়ে হ্রাস করে টার্গেটের কাছে পৌঁছায় এবং শেষ পর্যন্ত এই দুটি মহাকাশযান ডকিং ঘটায়। 16 জানুয়ারি 2025 এই ডকিং প্রক্রিয়া করার সাথে সাথে ভারত সমগ্র বিশ্বের সেই অল্প সংখ্যক দেশের তালিকায় চলে আসে যারা ডকিং করতে সক্ষম। এবার হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ ভাবছেন ডকিং জিনিসটা আসলে কি। ডকিং হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে মহাকাশে দুটি অবজেক্টের সংযোগ স্থাপন করা হয়, যাতে করে একটি অবজেক্ট আরেকটির সাথে ডেটা, ইলেকট্রিক্যাল এনার্জি, ফিউল ও প্রয়োজনীয় ইকুইপমেন্ট আদান প্রদান করতে পারে। এমনকি যদি দুটি স্যাটেলাইট একটি অপরটির সাথে ডকিং করে থাকে, তবে একটি থেকে আরেকটিকে কন্ট্রোল করা সম্ভব। তবে যদিও ভারতের এই স্পেডএক্স মিশনটির সফলতার পর কিছু বিদেশি মিডিয়া এই প্রশ্ন তুলেছিল যে ভারতের মতো একটি গরিব দেশ, যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের কি 370 কোটি টাকা খরচ করে এই এক্সপেরিমেন্ট করার কোনো দরকার আছে? তো চলুন এবার এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। আসলে স্পেস এজেন্সিগুলি কোটি কোটি টাকা খরচ করে যে সকল কৃত্রিম উপগ্রহগুলি মহাকাশে পাঠায়, সেগুলির মধ্যে প্রায়ই কিছু কিছু বিভিন্ন টেকনিক্যাল গ্লিচের কারণে অক্ষম হয়ে পড়ে এবং এই ইনভেস্টমেন্টগুলি একেবারে বেকার হয়ে যায়। কিন্তু ডকিং সিস্টেমের মাধ্যমে এই সকল স্যাটেলাইটগুলিকে রিপেয়ার করা সম্ভব। অর্থাৎ স্পেডএক্সের জন্য 370 কোটি টাকা খরচ হলেও ভবিষ্যতে এর থেকেও বেশি দামি দামি স্যাটেলাইটের রিপেয়ার ও আপডেট করা সম্ভব, যাতে করে যে কোনো স্যাটেলাইটের কার্যকারিতার সময়কাল বাড়ানো সম্ভব। কারণ পুরনোটির বদলে নতুন না পাঠিয়ে যদি পুরনোটিকে মেরামত করা যায়, তবে খরচা তো কমবেই। এছাড়া ভারত যেহেতু 2035 সালের মধ্যে মহাকাশে ভারতীয় আন্তরিক স্টেশন নির্মাণের পরিকল্পনা করছে, তাই এই ডকিং সিস্টেমটির প্রয়োজনীয়তা অত্যাবশ্যক ছিল। কারণ মহাকাশে একেবারে একটি বিশাল স্পেস স্টেশনকে রকেটের মাধ্যমে পাঠানো সম্ভব নয়, বরং এগুলিকে ছোট ছোট পার্টে মহাকাশে পাঠিয়ে তারপর সেগুলিকে জুড়ে স্পেস স্টেশন তৈরি করতে হবে। তবে এখন প্রশ্ন হলো,
এই ছোট ছোট পার্টগুলিকে মহাকাশে গিয়ে জুড়বে কে? আর এই প্রশ্নের উত্তরই হলো ডকিং সিস্টেম। কারণ এই পার্টগুলিকে একমাত্র ডকিংয়ের মাধ্যমেই জুড়ে বৃহৎ স্টেশন তৈরি করা সম্ভব। আর এই কারণে ইসরোয়ে স্পেডেক্স সিস্টেমটি সফল হওয়া প্রয়োজন ছিল। আবার 2040 সালের মধ্যে ভারত চন্দ্রযান-4 মাধ্যমে প্রথম স্বদেশী টেকনোলজিকে কাজে লাগিয়ে চাঁদে অ্যাস্ট্রোনট পাঠিয়ে চাঁদের লুনার সারফেসে নমুনা সংগ্রহ ও পর্যবেক্ষণ পরিকল্পনা করছে, যার জন্য ডকিং সিস্টেমের প্রয়োজনীয়তা সত্যিই ছিল। আবার যেহেতু বর্তমানে মহাকাশ বিজ্ঞান একটি বড় ব্যবসার রূপ নিচ্ছে, ঠিক যেমনটা ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি, আর ঠিক একইভাবে ভারতে হয়তো একদিন বেসরকারি মহাকাশ বিজ্ঞান সংস্থাগুলি ভারতের সাথে ট্রাই আপ করবে। আর সত্যি বলতে কি, ভারতকে সুপার পাওয়ার হতে গেলে সত্যি স্পেস সেক্টরে উন্নতি করার প্রয়োজন আছে এবং ভারতকে স্পেস সেক্টরের প্রয়োজনীয় সামগ্রীর জন্য আত্মনির্ভর হতে হবে। কারণ আমরা আজও এই সমস্ত ইকুইপমেন্টের বেশিরভাগের ওপরই বিদেশি কোম্পানিগুলির উপর নির্ভরশীল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ভারতকে একদিন সম্পূর্ণরূপে আত্মনির্ভর হতে পারবে? কমেন্ট করে জানিও। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আগামী 50 বছরের মধ্যেই হয়তো ভারত সুপার পাওয়ারে পরিণত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অল করে নিও, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থেকো, আবার দেখা হবে আগামী এপিসোডে।